আজকে আমাদের ট্যুর প্ল্যান একটা নতুন জায়গায়। কব তক খোলা रहता है? এই সাইড দিয়েও একটা এন্ট্রি আছে কিনা আগে গিয়ে সেটা দেখে আসছি। আমরা ব্যাকডোর এন্ট্রি করছি, এই ফ্রন্ট গেট এন্ট্রি এইটা। বাবা মা কিন্তু মন্দিরের উপরে চড়তে পারলো না, এরকম একটা কুপন দিচ্ছে। বাইরে থেকে আমরা 100 রুপিস দিয়ে প্রসাদটা কিনলাম। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে আমাদের ট্যুর প্ল্যান একটা নতুন জায়গায়, কলকাতার স্বামী নারায়ণ টেম্পল। আর আজকে স্পেশাল সারপ্রাইজ। পেছনে দেখা। For me, life is a journey towards our death. When the destination is fixed, then why to be so worried? Just walk with a smile. চৈত্র মাসের তারকেশ্বরের যাওয়ার ভিড়। But it may not be the perception of everyone. So be happy, walk alone. সবাই তো হাতে প্যাকাটি নিয়েছে, কলা পাতা নিয়েছে, সবার হাতে প্যাকাটি। After delivering few spiritual speech, ফিরে আসি বাংলাতে। এই ভাষাতে না বললে নিজের মনের ভাব মনেই থেকে যাবে। আমরা এসে গেছি স্বামীনারায়ণ মন্দির, আর আমি এখন যাব গাড়িটা পার্কিং করতে। আর এখানে পার্কিং চার্জ কিন্তু আগেই দিয়ে দিতে হয়, 50 রুপিস ফর কার ফর আনলিমিটেড টাইম। কব তক খোলা रहता है? থ্যাংক ইউ। এবার বলে রাখি এখানে যাবে কি করে। এটা জোকা থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরত্বে ডায়মন্ড হারবার রোডের ওপরে। বেহালা শখের বাজার জোকা হয়ে সোজা এখানে পৌঁছে যাবে। জোকার কাছে এসে রাস্তাটা যখন সিঙ্গেল লেন হয়ে যায় তখন বেশ সরু রাস্তা এটা, আর ট্রাফিক জ্যাম ভালোই হয়। বাংলাতে আমরা যেটা দেখে অভ্যস্ত, কিছু কিছু জায়গায় রাস্তার পাশের দোকানগুলো রাস্তাতেই উঠে এসছে, তাই ড্রাইভ করো খুব কেয়ারফুলি। আমার খুব অবাক লাগলো যে এত সরু রাস্তার পাশে এত বড় বড় অ্যাপার্টমেন্ট, হাউজিং, ফ্ল্যাটস, আর সব বিক্রিও হয়ে যাচ্ছে। যাকে যারা নিচ্ছে তারাই বুঝবে। এর এন্ট্রিটা তো ওই পেছন দিয়ে ছিল, যেহেতু বাবা মা আজকে সাথে আছে তাই এই সাইড দিয়েও একটা এন্ট্রি আছে কিনা আগে গিয়ে সেটা দেখে আসছি। ছেলে আর নাতি মিলে যাচ্ছে দেখে আসতে যে এন্ট্রিটা আছে কিনা। এখানে একটা সাহিত্য ঔষধ ভান্ডার, এটা ভেজিটেরিয়ান কোনো ক্যাফেটেরিয়া আছে, আর এইখান দিয়ে এন্ট্রি পাওয়া গেছে। আমরা ব্যাকডোর এন্ট্রি করছি এই কারণ সামনে দিয়ে অনেকটা ঘুরে যেতে হতো, বাবা আমার পক্ষে হাঁটাটা অতটা অসুবিধা হয়ে যাবে, তাই আমরা ব্যাকডোর এন্ট্রি পেছন দিয়ে, যেখানে ভেজিটেরিয়ান ফুড কাউন্টার আছে সেইখান দিয়ে এন্ট্রি। এটা টোটাল আমার 60 কিলোমিটার, তার মধ্যে 50 কিলোমিটার এসেছি 1 আওয়ারে, আর বাকি 10 কিলোমিটারও এসেছি মোটামুটি 1 আওয়ার। জার্নিটা সার্থক মন্দির দেখে। আমরাই পেছন দিয়ে এলাম, ফ্রন্ট গেট এন্ট্রি এইটা। মন্দির পরিসরটা বিশাল বড় এবং খুব সুন্দরভাবে বানানো, কিন্তু অনেক জায়গাতেই ব্যারিকেডিং করা দর্শনার্থীদের ঢুকতে দেয় না। কারণটা আমরা নিজেরাই, সেটা আর বিশ্লেষণ করে বললাম না। আর এখানে বসার জায়গার জন্য দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটা বেশ উঁচুতে এবং কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়, আবার নামতেও হয়, তাই বাবা মা যেতে পারলো না। বাবা মাকে এখানে বসিয়ে দিয়ে আমাদের জুতো, মোবাইল বাবা মার কাছে রেখে মন্দিরে চলে গেলাম আমরা 3 জনে, মানে আমি, আদি আর রিমি। মন্দিরের ভেতরে নির্ধারিত 50 টাকা দক্ষিণা মূল্যে 2 জনে স্বামীনারায়ণের মাথায় জল ঢেলে শ্রদ্ধা জানাতে পারো। সাথে পাবে এই প্রসাদ আর আধ্যাত্মিক জল। এখন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। আচ্ছা, এখানে যে আমরা মন্দিরটা এসছি বাবা মাকে নিয়ে, বাবা মা কিন্তু মন্দিরের ওপরে চড়তে পারলো না, কারণ তোমরা দেখলে অনেকগুলোই কিন্তু সিঁড়ির ধাপ, মানে উপরে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, ভেতরে গিয়ে আবার ঢুকতে হবে, সেই জন্য বাবা মা যেতে পারলো না। বাবা মা এখানেই বসে আছে। মা ছেলেতে গিয়ে ওখানে গিয়ে সেলফি সিজন চলছে। ওরা গেছে আর একটা প্রসাদের প্যাকেট আনতে। এখানে ঠিক এই সামনেটাতেই প্রসাদ পাওয়া যাচ্ছে, 100 টাকা করে প্যাকেট। সিস্টেম ভালো, ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। 50 রুপিস করে কুপন কাটাচ্ছে, সেটাই 2 জনে পুজো দিয়ে দেবে। তাতে কিন্তু একটা প্রসাদের বাক্সও দিচ্ছে। আর এটা প্রসাদ নিয়ে চলে এসছে।
ভেতরে গিয়ে যে পুজো দিলাম তাতে যে 50 রুপিস দুজনের বললাম সেটাতেও কিন্তু এইরকম একটা কুপন দিচ্ছে। আর এই এক্সট্রা একটা পুজোর প্রসাদের প্যাকেটও নিয়ে এলাম, তার জন্য 100 রুপিস, সেটাও কিন্তু এরকম একটা কুপন দিচ্ছে। এইটা হচ্ছে যে বাইরে থেকে আমরা 100 রুপিস দিয়ে প্রসাদটা কিনলাম, সেইটার প্যাকেট এটা। হ্যাঁ, এটাতে 4টে। আর ভেতরে যে 50 রুপিস দিয়ে পুজো হচ্ছে তাতে কিন্তু সেম হাফ প্যাকেট দুটো দিচ্ছে। এইরকম র্যাম্প যদি সব জায়গায় থাকতো তাহলে বয়স্কদের জন্য অনেকটাই সুবিধা হতো, কিন্তু এখানে শুধু এই র্যাম্প এইটুকু জায়গাতেই দেখতে পেলাম। এবার মন্দির থেকে বেরিয়ে চলে এলাম, মন্দিরের পেছনেই রয়েছে একটা ভেজিটেরিয়ান ফুড কাউন্টার, সেইখানে। আর এখানের ভেজ কিন্তু পিওর বৈষ্ণব ভেজ। মেনু কার্ড দেখে কি খাবো না খাবো ডিসাইডই করতে পারছিলাম না, কিন্তু আদি খুব স্মার্ট, পেছন থেকে বলে দিল সবার জন্য একটা করে আইসক্রিম। আর এদিকে রিমি চলে গেল ফুড কাউন্টারে দেখতে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে আর কিরকম কোয়ালিটি। প্রত্যেক কটা খাওয়ার কোয়ালিটি সত্যিই খুব ভালো ছিল, আর হাইজিন 100 আউট অফ 100। রিমি কুইজিন চুজ করেছে ধোকলা, কারণ স্বামীনারায়ণ গুজরাটি বেসড সংস্থা। আমরা তো আইসক্রিম এনজয় করছি আর ও দাঁড়িয়ে রয়েছে লাইনে, কারণ ধোকলাই শেষ হয়ে গেছে। রিমির জন্য আজকে সবর কা ফল ধোকলা হতে চলেছে। মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ধোকলাটা টেস্টি ছিল, আর টেস্টি না হলেও বলতে তো হবেই, আধ ঘন্টা ওয়েট করার পর এটা যে পাওয়া গেছে। না সত্যি এই মন্দিরে যদি ঘুরতে আসো খাওয়ার চিন্তা একদমই করতে হবে না, খাওয়ার জায়গাটা বিশাল বড়, ওয়েল মেনটেন্ড এবং হাইজিনিক্যালি 100 আউট অফ 100, সেটা তো আগেই বলেছি। এই মন্দির ঘোরার জন্য হাফ বেলায় যথেষ্ট, আমি বলবো এলে বিকেলের দিক করে এসো, যাতে এই মন্দিরকে আলোর সাজেও দেখতে পারো সন্ধেবেলায়, ভারী মিষ্টি লাগে পরিবেশটা। আমরা যে কোনো খাওয়ার জায়গায় গিয়ে এত সহজে কি উঠে আসতে পারি? পুরো হলের লোক মনে হয় একবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা তখনও বসে সেইখানেই। ভেতরের ওই ফুড কাউন্টার তো আছেই, বাইরে রয়েছে স্ন্যাক্স কাউন্টার, সবই কিন্তু মন্দির অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা নিয়ন্ত্রিত। মায়ের শরীরটা খারাপ হয়, মা সেরম কিছুই খায়নি ভেতরে, তাই বাইরে এসে খোঁজা হচ্ছে যদি মায়ের জন্য কিছু পাওয়া যায়। আর মায়ের পছন্দ হলো ভুট্টা ভাজা। ভুট্টা ভাজা কিনতে তো রিমি গেছে, কিন্তু আদি গিয়ে ফিস ফিস করে কানে কি বলছে, ওর আবার কি চাই। ছোটবেলায় ঘুরতে বেরিয়ে বাড়িতে করতে না পারা কত জিনিস করার স্বাধীনতা, যেমন একদিনে 2টো আইসক্রিম আদি আজকে পেল, বাড়িতে হলে কখনোই পেত না। এটাই হচ্ছে ছোটবেলার ঘুরতে যাওয়ার মজা, যেই ছোটবেলা আমাদের কাছে এখন একটা মিষ্টি স্বপ্ন হয়েই রয়ে গেছে। আমরা বড়রা ভুল করেও যদি কোনো ছেলে মানুষই করে ফেলি, চারপাশের লোকেরা এমন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন কি একটা যেন ভুল করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় সেই সময় করা প্রত্যেক কটা কাজই মন থেকে ছিল, কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে নয় বা কোনো প্রলোভন নিয়ে নয়, তাই নয়? এইখান দিয়ে এই যে নেটের জালিটা, এর ভেতর দিয়ে গিয়ে তোমরা ব্যাক সাইড এন্ট্রি করতে পারো, আর ফ্রন্ট সাইড এন্ট্রিটির জন্য তোমার এখান থেকে বেরিয়ে এসে এইখান দিয়ে যেতে হবে। দেখো এইখান দিয়ে আমরা চলে এলাম, এসে এই হচ্ছে সেই মন্দিরের ফ্রন্ট এন্ট্রি। গাড়ি বা বাইক নিয়ে যদি আসো, পার্কিং করে পেছনের ব্যাক সাইড এন্ট্রিটা ইউজ করতে পারো, ওটা কাছে পড়ে। আর যদি হাঁটা চলার কোনো প্রবলেম না থাকে বা বয়স্ক কেউ সাথে না থাকে, তাহলে এই সামনের এন্ট্রি দিয়েও এন্ট্রি করতে পারো। বাবা মা এত দূর হেঁটে আসতে পারবে না, তাই ওদের সব ওখানে বসিয়ে আমি ফ্রন্টের দিকটা একটু ঘুরে গেলাম। এবার যাই পার্কিংয়ে গাড়িটা নিয়ে আসি। মন্দির থেকে বেরিয়ে এই রাস্তাটা কতটা সরু এবং কতটা জ্যাম থাকে একবার দেখো। জোকার পথ থেকে বেহালার দিকে ঢুকলে এই রাস্তাটা যখন ডাবল লেন হয়ে যায় তখন আর কোনো প্রবলেম থাকে না। সিগন্যাল অনেক আছে কিন্তু ট্রাফিক স্মুথ। এখানে প্রবলেম একটাই, পুলিশের ব্যারিকেডিংগুলো মাঝে মাঝে চোখের সামনে এখন দুম করে চলে আসবে, একটু বেসামাল হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট অবধারিত। আচ্ছা, এরকম ব্যারিকেডিং করার কি মানে বলো তো?
সোজা সাপটা রোড, তার মাঝখানে এরকম দুম করে ব্যারিকেডিং। এইরকম এক অভিনব ট্রাফিক ব্যারিকেডিং আমার চোখে পড়ে ওল্ড দিল্লি রোডে, একটা ব্লাইন্ড কার্ভের ঠিক পরেই রাইট সাইডে। সেইখানে একবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। আমার সামনে একটা গাড়ি ছিল, আর আমার যতদূর মনে হয় সেই গাড়িটা এই রাস্তার রেগুলার ট্রাভেলার নয়। একটা হাইওয়ের ব্লাইন্ড কার্ভে যদি এরকম একটা ব্যারিকেড থাকে, তাহলে যেটা হয় সেটাই 78 স্পিডে সামনে ব্যারিকেড, কোনো রকমের লেফট কাটিয়ে গাড়িটা বেঁচে বেরিয়ে গেল। সামনে একটা পুলিশ দাঁড়িয়েও ছিল, কিন্তু কিছুই হয়নি আজ পর্যন্ত। মানে আজকে 2 বছর পরেও আমি দেখি ওই ব্যারিকেডটা ওইখানে ওরমভাবেই দাঁড়িয়ে। আবার এই রকম ব্যারিকেডে তুমি যদি হিট করে দাও, আসতে হোক বা জোরে, কেস কিন্তু তুমিই খাবে। কোনোভাবেই প্রমাণ করতে পারবে না ব্যারিকেড ইজ ইন রং প্লেস। এবার একটু অন্য কথায় আসি। জোকা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে এই মন্দিরের দিকে আমি প্রথমবার গেলাম, যেখান থেকে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যায়। এতদিন অবধি নানা রকম অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই এই জায়গাটা মানে জোকার দিকটার ব্যাপারে শুনে আসছিলাম। নানা রকম অ্যাপার্টমেন্ট, হাউজিং, ফ্ল্যাটস ইত্যাদি। আমি ভাবতাম জায়গাটা খুবই খোলামেলা এবং চওড়া চওড়া রোড হবে, কারণ এত বড় বড় যখন হাউজিং হচ্ছে, রাস্তাটা তো অবধারিত চওড়া হওয়া উচিত। কিন্তু গিয়ে পুরো ব্যাপারটাই আমি উল্টো দেখলাম। রাস্তাটা একেবারেই সিঙ্গেল লেন এবং খুবই কনজাস্টেড। মানে এখানে যখন প্রত্যেক কটা অ্যাপার্টমেন্টে ফুল ফ্লেজেড লোক থাকতে শুরু করবে, এই রাস্তাটা একেবারেই অযোগ্য সেই ট্রাফিকের চাপ নেওয়ার জন্য। কলকাতা নাকি এক্সটেন্ড হচ্ছে, আরও বিশাল হয়ে ছড়িয়ে পড়ছে চারিপাশে। আর এই যদি ছড়ানোর ছিঁড়ি হয়, তাহলে তো এই বেশ ভালো আছে আমার মফস্বলে। কলকাতা আমাদের প্রাণের শহর, দ্য সিটি অফ জয়। অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু সম্ভাবনা ছিল, আর যেইগুলো থেকেই গেল, পূরণ আর কোনোদিনই হবে না। পুরো পরিবার একসাথে বহু বছর পর ঘুরলাম। লাস্ট ঘুরেছিলাম কামারপুকুর, জয়রামবাটি। দিদিও সাথে ছিল। সেই জায়গাটা আজকে শূন্য হয়ে গেছে। আমার জীবনের জার্নি টুয়ার্ডস ডেথের রাস্তায় অনেক বাস্তবতার সম্মুখীন হলাম। জীবনটা কমপ্লেক্স বানানো খুব ইজি, বাট সিম্পল বানানো ভেরি টাফ। আর সবাই ইজি ওয়েটাই চুজ করে, কিন্তু নিজে মুখে নিজের প্রশংসা কি আর করি? আই অলওয়েজ চুজ দ্য টাফেস্ট ওয়ে আউট। আর তাই আমি একা। আর আজকের মতো খুশি আমার জীবনে খুব কমই আসে। তাই আজকে স্বামীনারায়ণ মন্দির ঘোরা হয়ে গেল। এখন এদিকে ডিনার চলছে, আমার ডিনার হয়ে গেছে। বাড়ি পৌঁছলাম 10টার সময়, 9:30টার সময়। ভালোই লাগলো মন্দিরটা। কেমন লাগলো? এখন ডিনার হচ্ছে। ছোট্ট করে স্বামীনারায়ণ কলকাতার মন্দির ঘোরা হলো। আমি আর এখন নিজেকে কারোর চোখে প্রুভ করার চেষ্টা করি না, কারণ কেউ বোঝে, কেউ বোঝার চেষ্টাও করে না, আবার কারোর বোঝার ক্ষমতাই নেই। আর যার কাছে প্রুভ করার দরকার নেই, সেই ওপরওয়ালা সব জানে, সব বোঝে।